আজকে সকালটা শুরু করলাম সকালে ঠাকুরের পুজো দিয়ে। আজকে যেহেতু মিশির স্কুল আছে তাই এখন আমাকে চলে যেতে হবে, আবার যেতে হবে অন্য কাজে। তো এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিলাম। আর আজকে বেশ রোদ ঝলমলে দিন হয়েছে, দেখুন চারিপাশ কত সুন্দর আলো ঝলমল করছে, দেখছেন? আর এখন দিনের বেলা আপনাদের পাহাড়টা আমি দেখাতে পারি, রাতের দিকে তো সব দিন সম্ভব হয় না জানেনই। তো দিনের দিকে দেখুন কত সুন্দর লাগছে না? এই মানে ন্যাচারাল বিউটিটা আমি জানি না কতদিন থাকবে। দেখতেই তো পাচ্ছেন পাহাড়ের আশপাশে সমস্ত কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, জানি না আর এখান থেকে আর দেখাতে পারবো বলে আমার মনে হয় না, কারণ যেভাবে বিল্ডিং এখানে ওঠে আপনারা তো দেখতে পাচ্ছেন আশপাশে। এই দেখুন 20 তলা 22 তলা বিল্ডিং। আর আরেকটা সোসাইটি আছে এখানে আমাদের ব্লু রিজ বলে, সেখানে প্রায় 30 তলা বিল্ডিং আছে। আচ্ছা, আমি এদিকে হাডাপসার বলে একটা জায়গা, সেখানে বেড়াতে গেছিলাম, সেখানে 45 তলা বিল্ডিং ছিল। তো মানে মানে ঘাড় উঁচু করে মানুষ কতক্ষণ দেখবে, মানে আমি শুধু ভাবি যারা অত ওপরে থাকে তারা নিচে কি দেখতে পায়, এক একটা পিঁপড়ের মতো মানে সব কিছু দেখতে পায় হয়তো এইটুকুটুকু। তো আবার অনেকের আছে 35 তলায় তারা ফ্ল্যাটও কিনেছে, ভাবুন। আমি তাই বলি, জানি না, হয়তো এগুলো মানে আমাদের কাছে অদ্ভুতই লাগে, কারণ কলকাতায় তো এত হাই রাইজ বিল্ডিং কোনো দিন দেখিই নি, হয়ও নি। ওখানে হয়তো এতটা কনস্ট্রাকশনের পারমিশন পায় না। এখানে কি হয় দেখুন, পাথুরে জমি, তার উপরেই এত কিছু বানানো হচ্ছে। তো সকালটা হুটুপুটির মধ্যেই শুরু হলো। এটা সকালবেলা শ্রমিকের টিফিন রেডি করছি, ওকে দিলাম শসা চানাচুর মুড়ি, ও ওরকমই খাবে আর কি সকালটা আজকে। আর টিফিনে খাবে ব্রেড। মিশির জন্য এটা সুজি হয়ে গেছে, ওকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছি। এটা মিশির টিফিন, এই যে ওকে ব্রেড দিয়েছি আর অ্যাপেল বয়েল করে দিয়েছি আর একটা কেক দিয়েছি, চিজ কেক। বাস এতেই হয়ে যাবে। আর আমরা এবার বানাবো হচ্ছে আমাদের জন্য ব্রেড। বলো, চলে এসেছো? মুখ খালি হয়েছে? খেতে হবে তো, তাড়াতাড়ি শেষ করো। আমাদের জন্য ব্রেড করছি বাবা সকালের টিফিনে। তুমি একটু সুজিটা শেষ করো, দিয়ে খাবে। তো এই হলো আমাদের মানে সকালের শুরু। তো এবার সারাদিন বাকি আছে, টুকটাক করে রান্নাটা আজকে করবো, আজকে বেশি কিছু করব না। তো আজকে যেহেতু ননভেজ আছে তো আজকে একটু মাছ করার ইচ্ছা আছে। তো এখনও পর্যন্ত ফ্রিজ থেকে মাছ বার করিনি, করে দেবো। এরা তো সেই বেলা 2-3টের আগে খাবে না। মিশির তো স্কুল ছুটি হয় 2টো নাগাদ। তো তারপরে ওর এসে খেতে নিতে মানে পুরো 3টেই বেজে যায়। 2টোও না, মিশির প্রায় 2:30টায় ছুটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু দেরি হয়ে যায় মোটামুটি বলতে পারেন। ব্রেডটা সকালবেলা যেহেতু করবো আমি জানি, ওই জন্য বাটারটা আমি কালকে রাতে না ফ্রিজের বাইরেই বার করে দিয়েছিলাম। নাহলে এই বাটার জমে যা অবস্থা হয়ে যায় না, এই বাটারকে আর গলাতে পারি না, খুব অসুবিধার মধ্যে পড়ি তখন। আর এতটাই টাইট হয়ে যায় যে ওটাকে কাটাও মুশকিল হয়, অনেক সময় ছুরি দিয়ে কাটতে গেলেও ভেঙে যায়। একটা প্রপার শেপে যদি কাটবো মনে করি হয় না। আর শ্রমিকের মানে বাটার দিয়ে ব্রেড খাওয়াটা ওর মানে ভীষণ ফেভারিট। আমি নর্মালি বাটার কম খাই, আমার খুব একটা পছন্দের না। এই যে মিশি রেডি হয়ে গেছে, এবার স্কুলে যাবে। খুব হ্যালো করতে শিখেছে এই যে। আর এই যে ওকে নিয়ে সব রেডি করে দিয়ে আমি একটু এখানে এসে দাঁড়ালাম। আর এখন তো সকালটা দেখলাম পরিষ্কার ছিল আকাশ, এখন একটু একটু করে দেখছি একটু মেঘলা হচ্ছে। তো দেখা যাক কি হবে। আজকে যদিও মানে ওয়েদার ফোরকাস্টে দেখিয়েছে যে বৃষ্টি হতে পারে, তো অল্প বিস্তর হয়তো হবে। আর এই যে মিশি আজ সকালেই বলেছে আমাকে তুমি ঝুঁটি বেঁধে দেবে, তো ঝুঁটি বেঁধেছে 2টো। টুকি দেখি দেখি, চলে এসো টুকি করো। তো এই যে মিশি চলে যাচ্ছে স্কুল, বেরিয়ে পড়েছে। শ্রমিকও ওকে পৌঁছে দিয়ে অফিস চলে যাবে। তারপরে সারাদিন মোটামুটি আমি ফ্রি বলবো না, কাজ আমার প্রচুর আছে, কারণ শ্রমিক আবার মিশিকে ড্রপ করতে আসবে। তো দুপুরে লাঞ্চ করে আবার বেরোবে, তো এখন গিয়ে দুপুরে লাঞ্চ বানাতে হবে। আর এই যে এখন আবার একটু রোদ উঠেছে, আকাশটা একটু মনে হচ্ছে পরিষ্কার আছে। আজকে তো ভেবেছিলাম কিছু কিছু মেশিনে কাচতে দেবো,
তো ভাবছি দিয়েই দিই, কারণ এই যে আকাশ দেখছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সকালে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরে লাঞ্চের জোগাড় করতে। তো এখানে আজকে চিংড়ি মাছ ভাজতে দিলাম। ভাবছি ঠিক মালাইকারিও নয় আবার ভাপাও নয়, মিলিয়ে মিশিয়ে একটা রান্না করব। পেঁয়াজ রসুনও নিয়েছি, আবার এখানে আপনার ইয়েও করেছি, এই যে পোস্ত সর্ষে সমস্ত বেটেও নিয়েছি। আর মাছগুলো ভেজে ভেজে এক এক করে তুলেছি, এখানে কিছুটা ভাজা চলছে। তো ভাবছি আজকে দুরকম মিলিয়েই রান্নাটা করব, পেঁয়াজও দেবো রসুনও দেবো, আবার এদিকে সর্ষে পোস্ত বাটাও দেবো। অনেকে নারকেলের দুধ দিচ্ছে, কিন্তু এখানে টাটকা নারকেল ইয়ে তো পাচ্ছি না আমি, তাই মানে নারকেলের দুধটা দিইনি। বাড়িতে ফ্রোজেন নারকেল আছে, মানে যেটা ডেসিকেটেড, কিন্তু না ওটাতে মানে যেহেতু ডেসিকেটেড না, ওটাতে সেই নারকেল চিপে যে দুধ বেরোয় সেটা পাওয়া যাবে না। তো অটোমেটিক তখন টেস্টটা আরও মানে ইয়ে হয়ে যাবে, অনেক দিনকার তো ওটা থেকে বেশি মানে যদি মিক্সচারে দিই ওটা হয়ে যাবে হচ্ছে মানে নারকেলের তেল বেরিয়ে যাবে। তো ওই জন্য ওটা ওইভাবে করতে পারছি না। তো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েই করব। তো এখানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে তেলও ছেড়েছে। এটা আর বেশিক্ষণ ইয়ে করব না, এটা এক্ষুনি এই কড়াই থেকে এই প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো, আর বাকিটা টাইমটা ভাপে বসিয়ে দেবো এটাকে। আর এটার সাথে আমি মিক্স করব হচ্ছে এই আপনার সর্ষে পোস্ত বাটা দিয়ে ওপর থেকে এরকম একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, ওপর থেকে সর্ষের তেল ঢেলে দেবো, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। মানে অবভিয়াসলি আপনারা ইয়ে করবেন, নুন চিনির অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবেন। চিনি বললাম কারণ অনেকে রান্নাতে নুন চিনি দুরকমই ব্যবহার করেন, আমরা যেমন চিনি খাই না, সব রান্নায় তো চিনি চলে না, ভালোও লাগে না, আমরা নুনই দিই। আর ওইভাবেই অ্যাডজাস্টমেন্ট করে এটাকে বসাতে হবে। আর মিনিট 15 এই ওপরের ইয়েটা খুলে দিয়ে, এই যে সিটিটা খুলে দিয়ে এটাকে যদি ভেপারে বসিয়ে দিই, মাছ অটোমেটিক হয়ে যাবে। তো এটাকে আমি একটু একটু করে এটার মধ্যে ট্রান্সফার করছি। এই যে আজকে একটা দাদার রেসিপি থেকেই এটা বানানোর চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি ফেসবুকে রিলস দেখতে দেখতে মানে এই রেসিপিটা পেয়েছিলাম। তো ওই দাদা অ্যাকচুয়ালি কুকিং ভিডিও করে, তো মাঝে মাঝেই দেখি, আমি নামটা একদমই ভুলে গেছি, কিন্তু পরবর্তীকালে যদি কোনো রকম কিছু করি আমি অবভিয়াসলি মনে রাখবো নামটা, আর আপনাদেরকে মেনশন করব, আপনারাও ওনাকে দেখতে পারেন। আমিও ফলো করি ভীষণ রান্না, মানে উনি অথেন্টিক বেঙ্গলি কুজিন ভীষণ ভালো করেন। তো মানে নর্মালি খুব যে নাম করা বড় ব্লগার তাও বলবো না, কিন্তু ঘরোয়াভাবে রান্না করে, বাড়িতেই হেসেল বাড়িতেই করে, এত সুন্দর উনি রান্না করেন। তো ওনার থেকেই আমার এটা শেখা। তো এটা হোক, মানে এখানে দিলাম, ট্রান্সফার করলাম, আর তো কড়াই কিছু লেগে নেই, কি আর নেব, যতটা সম্ভব তুলে নেওয়া যায় এটা এখানে দিলাম। এরপর মাছগুলো অল্প অল্প করে এখানে সাজিয়ে দিতে হবে। এই যে ভেজে রাখা মাছগুলোতে যেহেতু নুন হলুদ দিয়ে ভাজা হয়েছিল একটু করে, মানে এটা আমি মোটামুটি 40% মতন ভেজেছি, খুব যে ভেজেছি তা নয়, কিন্তু কাঁচা কাঁচাই আছে, কারণ এই দেখুন সফট আছে। চিংড়ি মাছ যেটা বলছিলাম, খুব বেশি ভাজা হলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতন হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। যে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার এটার ওপর দিয়ে আমি দেবো, নিচে দিলাম দেখুন পেঁয়াজ রসুনের যে কারি বানিয়েছিলাম সেইটা, এরপর ওপর থেকে দেব সর্ষে পোস্ত বাটা। এবার দুটোকে সুন্দর করে মিক্স করতে হবে। আমার মাছগুলো সব মোটামুটি দেওয়া হয়ে গেছে, এই জন্য লাস্টে এখানে জলটা, মানে জল নয় এটা তেল, এই যে মাছের থেকেই বেরিয়েছে, যেহেতু নুন দেওয়া ছিল নুন জল মিশিয়ে তেলটা বেরিয়েছে আর কি। এটাতেও আপনি জল ধুয়ে দিয়ে দেওয়া যাবে। তো এটা দিলাম, এরপরে এটার ওপর দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত বাটা। তো এই আমি মিনিট 10-15-র মধ্যে এগুলো রেডি করে দিয়ে দিলাম, যে সমস্ত মশলাকে লাস্টে যেটা সর্ষে পোস্ত বাটা ছিল ওটা ধোয়া জল দিয়ে আর নুন টুন সমস্ত অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু এতটা থাকবে না, আমাকে এখন শুরুতে দিতে হলো যাতে এগুলো ভেপারে, জলটাই না মানে ভেপারাইজড হয়ে এটাকে সিদ্ধ করবে। তো একটু জল দিয়ে নুন টুন সমস্ত অ্যাডজাস্ট করলাম। আরেকটা স্পেশাল মানে
ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়েছি, যেটা হচ্ছে টক দই, অল্প টক দই এখানে দিয়ে দিয়েছি। প্রথমত মেশাবার সময় দিয়েছিলাম, যখন মশলাটা কষিয়েছি তখন দিয়েছি, আর একটু ওপর থেকে দিয়ে দিলাম, যাতে কি হয় একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভারও আসে এটাতে। তো এখন মাছগুলো এই যে আছে, ওপর নিচে সমস্ত মশলা মিশে গেছে। আর এখন কিচ্ছু না, ঘড়ি ধরে এই প্রেসার কুকার লক করব, 15 থেকে 20 মিনিট এটাকে ভেপারে দেবো। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। এই যে এটাকে একদম লো করে দিলে হবে না, লো করে দিলে না, যেটা 10 থেকে 15 মিনিটে হবে সেটা হয়ে যাবে হচ্ছে আধা ঘন্টার উপর। তো ভীষণ সময় লাগবে, যে আপনাদের আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে লো আর এটা হচ্ছে মিডিয়াম, তার মাঝে এই যে ছোট্ট এইটুকুনি ফ্লেমের মধ্যে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তো এটা হোক, চলুন ঘুরে আসি। তো আমি চলে এসেছি 10 মিনিট পরে। তো প্রেসারটা একবার খুলে শুধু দেখব কতটা বাকি, এখনও বাকি আছে। এই যে এখনও জল আছে, মানে ভেপারটা লেগে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না, অল্প অল্প জল আছে। জল থাকলে হবে না, এটা একদম মানে থকথকে হয়ে যাবে, জলটা পুরো টেনে নিয়ে টকে পুরো মানে এটা তখন সিদ্ধ হয়ে যাবে। তো এটা আরও মিনিট 10 দেবো, কারণ তখন না আমি গ্যাসটা যেহেতু লো টু মিডিয়ামে দিয়েছিলাম, তাই অবভিয়াসলি এটা হতে একটু সময় লেগেছে। এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, মানে মিডিয়াম টু হাইয়ের মাঝে রাখলাম, রেখে এটাকে আবার কিছুক্ষণ দিলাম ভেপারে, তার মধ্যে আশা করছি হয়ে যাবে। তো এই হলো, মানে না বলবো চিংড়ি মাছের মালাইকারি, নাকি বলবো যে চিংড়ি মাছের ভাপা, এটা আপনারাই নাম বলুন, নতুন কিছু একটা। কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমি আপনাদের এটাকে টেস্ট করে পরের দিন বলবো কেমন খেতে হয়েছিল। তো দুপুরে লাঞ্চ সেরে এই যে এই শাকগুলো কাটতে বসেছিলাম, আজকে অনেকগুলো কেটেছি, মানে অ্যাকচুয়ালি 200-250 গ্রাম মতন শাক অর্ডার দিয়েছিলাম। এখানে তো ম্যাক্সিমাম অনলাইনেই বাজার করতে হয়। আর এই যে এই শাকটা মোটামুটি কেটে ফেলেছি, একটু বড় বড় করেই কেটেছি, কারণ এটা তো এমনি সিদ্ধ করে রান্না করব, ছোট হয়ে যাবে। আর এই শাকগুলো অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখে বুঝবেন যে লাল নোটে, দেখতে নোটে শাকের মতন, কিন্তু খেতে খুব একটা নোটে শাকের মতন না। এটা এখানে আমরান্থাস বলে এই শাকটাকে, মহারাষ্ট্রে। তো মানে এটাকে আমি রান্না করি নোটের শাকের মতনই, কারণ মারাঠিরা যেভাবে রান্না করে আমি অনেক জায়গা থেকে জেনেছি, তারা বলে যে আমরা ভাজি করি, ওদের নর্মালি ভাজি মানে নর্মাল তেলের মধ্যে টুকটাক ফোড়ন দিয়ে ওরা ভেজে নেয় ঝাল। আর মারাঠিরা প্রচণ্ড ঝাল খায়, তো ঝাল দিয়ে ওরা ইয়ে করে। আর আমি ডাঁটাগুলো দিলাম না, কারণ ডাঁটাগুলো আমি আলাদাভাবে রান্না করব, কারণ এই ডাঁটাগুলো আলাদা করে একদিন চচ্চড়ি করা যাবে, কারণ এটা না ভাজাতে নোয়াবে না। তো আমি এটা করব হচ্ছে পোস্ত আর এখানে রসুন, মানে অল্প খোলায় ভেজে নিয়ে ওটাকে করব। যেভাবে রান্না করব তখন যদি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব, যেমন সিচুয়েশন হবে। তো এখানে শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমি ভাবলাম রান্নাটা করেই রাখি, কারণ কালকে আমার সকালে আবার একটা কাজ এসে গেছে, তো আমার সকালে রান্না করার কালকে টাইম থাকবে না। তো এখানে ভাবলাম করে রেখে দিলে কি হয়, কালকে খাওয়ার আগে গরম করে নেবো, অসুবিধা হবে না। তো এখানে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অনেকটাই শাক হয়েছে। আর এখানে এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এই যে বাদাম নিয়েছি, এটা রোস্টেড পিনাট ছিল, সল্টেড। তো আর হচ্ছে নেব, আর পোস্ত নেব। তো এটা আপাতত এখন সিদ্ধ হোক শাকটা, আমি ততক্ষণ যাব হচ্ছে এই যে 1 বালতি কাছাকাছি হয়েছে, এগুলো সমস্ত মিলবো। বাইরে বেশ আজকে রোদ ঝলমল করছে দেখুন। এখানে শাকটা মোটামুটি 80% মতন সিদ্ধ করে নিতে হবে, যে গ্রিন গ্রিন ভাব আছে এটা অনেকটা কমে যাবে, চেঞ্জ হবে কালারটা। আর কড়াইয়ে কিন্তু আমি বেশিক্ষণ দিয়ে ভাজবো না, কড়াইয়ে অল্প তেল দেবো, তার মধ্যে পরিমাণ মতন মানে কোনো ফোড়ন দিই না, অনেকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেয়, আমি শাকে কোনো ফোড়ন দিই না, কারণ আমার বাড়িতেও দেয় না, আমি দেখিনি দিতে। তো জাস্ট ওটার মধ্যে রসুন ফোড়ন দেবো, রসুনটা থেতো করে, তারপরে বাদামটা আস্তে আস্তে ভেজে নেবো, রসুন আর বাদামটা লালচে হয়ে এলে তারপরে সেখানে দেবো পোস্ত। পোস্তটাও হালকা ভাজা ভাজা হলে তারপরে, বাটা পোস্ত দিচ্ছি না কিন্তু, জাস্ট মানে মিহি যে দানা পোস্ত, পোস্ত ছিটিয়ে দেবো জাস্ট। অনেক সময় দেখবেন বিয়েবাড়িতে কিন্তু বানায় বাদাম পোস্ত দিয়ে, এটা আমার মা খুব বানায়, তো আমি সেখান থেকেই শিখেছি। শাকটা এখনও অনেকটা মানে মানে কাঁচা কাঁচা ভাব আছে, এই যে এখনও কালার চেঞ্জ হয়নি। তো এই যে, তো এটা এখনও ফুটবে, মানে সিদ্ধ হবে আর কি। ম্যাক্সিমাম রান্নাটা এই সিদ্ধতেই হয়ে যাবে। এখানে আমি অল্প নুন দিয়ে দিয়েছি, তাই কড়াইয়ে যখন মানে রান্নাটা করব, বাকি ভাজাটা, তখন কিন্তু নুনের অ্যাডজাস্টমেন্টটাকে নিজেকে ঠিক রাখতে হবে। তো এখানে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, জলটাও প্রায় টেনে নিয়েছে, যতটা পেরেছিলাম জল ঝরিয়ে দিয়েছি, কিন্তু শাক থেকে তো জল বেরোয়, তাতেই বাকিটা রান্না হয়ে যাবে। আর লাস্টে নামানোর আগে একটু পোস্ত ছিটিয়ে দেবো, অনেকে পোস্ত ভেজে দেয়, আমি দিলাম না ইচ্ছে করে, আর যেহেতু আমি অল্প তেলে করছি, তো
আর এগুলো বাদাম, তারপরে পোস্ত, আর এই যে রসুন দিয়েছি। এতে অদ্ভুত একটা সুন্দর মানে ফ্লেভার আসছে, দারুণ গন্ধ হয়। মানে আমি এইভাবেই করি এই শাকটা, তাহলে যদি গিয়ে একটু আমাদের খাওয়ার মতন উপযোগী হয়। তো মহারাষ্ট্রিয়ানরা কীভাবে করে আমার তো জানা নেই, তারা হয়তো অন্যরকমভাবে করে বা আমি না এরকম মহারাষ্ট্রিয়ানদের এই শাক রান্না কোনোদিন অবশ্য খাইও নি। অনেক সময় না বাজারে গেলে জানেন তো, আগের দিনও তাই হয়েছে, যখন ফেজ ওয়ানে গেছিলাম, কি একটা নিতে গিয়ে মনে হলো ওদেরকে একবার জিজ্ঞাসা করি ওরা কীভাবে রান্না করে। এখানে না সুটি পাওয়া যায়, মানে বিনসের মতন কিন্তু খুব শক্ত। আমাদের ওসব দিকে বেঙ্গলে যেটা শুনেছি যে পুরুলিয়া সাইডে নাকি ওগুলো খুব পাওয়া যায় বিনসের মতন, কিন্তু রান্না করলেও ওটা নোয়ায় না। এরা আবার এখানে বলে গাওয়ার ফালি, মানে ওটাকে কোনো সময় আপনারা গুগলে সার্চ করে দেখবেন গাওয়ার ফালি। তো ওই গাওয়ার ফালি ওরা মানে দেখছি মুঠো মুঠো কিনছে। তো আমি তো রাঁধতে পারি না ওটা, মানে রাঁধলেও ওটা নোয়াবে না, আমি সেই জন্য সাহস করে খুব একটা কিনিও নি কোনো দিন। তো আর আমার যা আমার শাশুড়ি মা কাউকেই করতে দেখিনি, তো কারো কাছে যে জেনে নেবো তাও নয়। তো আমাদের ওসব সাইডে তো এরকম খাওয়া নেই। তো ভাবলাম ওখানে একজন ভদ্রমহিলা নিচ্ছিলেন, ভাবলাম তার কাছে জানবো, জেনে তারপরে বাড়িতে এসে ট্রাই করব, যাতে মানে কীভাবে রান্না করেন। কিন্তু আর জিজ্ঞাসা করা হয়নি, কারণ একটু তাড়াও ছিল, বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, কারণ আমাকে ওখান থেকে আবার আরেকটা জায়গায় যেতে হতো। তো তারা ছিল, মিশিকে নিয়ে গেছিলাম। তো সৌমিককে পরে রাস্তায় আস্তে আস্তে বলছি যে সৌমিক আমি ভাবছিলাম ওনার থেকে একটু জেনে নেবো কীভাবে রান্না করে। কিন্তু এর আগে না বহু আমি জেনেছি, এই শাকের ব্যাপারেও জেনেছি অনেকের থেকে, মারাঠি যারা আছেন লোকাল, প্রত্যেকেই না শাক বললেই ওরা বলে আমরা ভাজি করি, মানে এখানে ভাজিটা খুব চল আছে, শাক ভাজি, পেঁয়াজকে এরা বলে কান্দা ভাজি, আলু ভাজবে সেটাকেও বলে বাটাটা ভাজি। আর মহারাষ্ট্রিয়ানরা আলু কম খায়, খুব যে আলু খায় তা কিন্তু নয়, মানে তবে কম খেলে কি হবে, আলুর দাম এখানে প্রচুর। এখন রাইট নাও বাজারে মার্কেটে আলুর দাম যাচ্ছে 52 টাকা 53 টাকা কিলো। খুব রেয়ার হয়তো 45 টাকা কিলো কোনো কোনো দোকানে অফার দেয়, তাও খুব ভালো কোয়ালিটির না, সাইজে ছোট, খুব একটা ভালো আলু পাওয়া যায় না। এখন যদি ভালো আলু নেব মনে করি তাহলে আমাকে সেই বড় বাজারেই যেতে হয়, সেখান থেকে নিয়ে আসতে হয়। বাড়ির থেকে তো বাজার দূরে, আপনারা সবাই জানেন। সবসময়ই মানে ওকে আইদার অনলাইনে নিতে হচ্ছে, নইলে শ্রমিকের ওপরে ভরসা করতে হচ্ছে, ও যেদিন ছুটির দিনে আমাকে নিয়ে বেরোতে পারবে সেদিন হয়তো নিয়ে নিই। তো এটা আরেকটু ভাজা হোক, কারণ ভেতরে আরেকটু জল আছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এটা হোক আস্তে আস্তে। এটা লিড দিলাম না ইচ্ছে করে, কারণ লিডটা আমি কোনো বাসনটা ধোয়া হয়নি। এই দেখুন কত সুন্দর রোদ উঠেছে, দেখেছেন? কতদিন পরে আজকে রোদের মানে আলো দেখতে পেলাম, তো ভালো লাগছে। আর আজকে কি বুদ্ধি করে জানি না জামা কাপড়গুলো কেচেছি, আমার বেশ উপকার হলো। এই যে এক গাদা কাঁচা মেলা হয়েছে, এগুলো শুকিয়ে গেলে হয়। আসলে মিশির জন্য প্রতিদিনই গাদা গাদা জামা কাপড় হয়, ও নিজে যে কতগুলো জামা কাপড় ছাড়ে ওর কোনো ঠিক থাকে না। স্কুলে যাওয়ার আগে একটা, স্কুল থেকে এসে একটা, রাতে ঘুমোতে যাওয়ার আগে, সারাদিনই ওর এই হচ্ছে। তো এত সুন্দর রোদ দেখে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। রোজই তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, মেঘলা, তো আজকে বেশ মানে ঝলমলে রোদ উঠেছে, ভালো লাগছে বেশ। আর পার্ক এরিয়াটাও মোটামুটি এই দেখুন শুকিয়ে গেছে, জল টল নেই, আদারওয়াইজ বাচ্চারা একটু নামতে পারে না, একটু খেলতে পায় না। তো মিশিকে আজকে স্কুলের যে হোমওয়ার্কটা দিয়েছিল ওটা নিয়ে বসিয়েছি। তো এই যে ওদের এতগুলো ক্রেয়ন কালার দিয়েছে, এই কালার দিয়ে ওদেরকে করাতে হবে। মিশি একটু হাতটা সরাও তো বেটা, দেখি কেমন লাগছে, হাতটা সরাও। এই দেখুন কালার করেছে, নিজে নিজেই করছে, ও জানে কালার করতে শিখে গেছো না, বলো। কিন্তু কিছু কিছু কালার ভীষণ লাইট কালার না, এটা পার্পেলটা, এগুলো পার্পেল পিঙ্কগুলো খুবই হালকা কালার। গ্রিন কালারটা হয়নি, আর গ্রিন কালার লাগবে না তো, পাতাগুলো তো হয়ে গেছে। এটা ব্লু কালার, রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু আর দিতে হবে না, আর লাগবে না। ওই পার্পেলের ওই সাইড দিয়ে দিয়ে একটু একটু করে দাও, হ্যাঁ এগুলো করে দাও ওই মুখে দিয়ে, এইটাতে, এই জায়গাটা। দেখি কেমন লাগছে। তো চলুন মিশিকে পড়াটা একটু করিয়ে নিই। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলেই সাথে সাথে আমার যে নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। আজকের মতন শুভরাত্রি, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই আশা করি।